চাপাই সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, ফসল ও গাছ কাটা নিয়ে স্থানীয়দের উত্তেজনা প্রতিরোধ, সংঘর্ষ, ককটেল নিক্ষেপ, ৩ জন আহত। রাজনীতিকে করতে হবে ফ্যাসিস্ট মুক্ত বলেছেন বদিউল আলম মজুমদার। গণ অভ্যুত্থানে এসেছে দেশ গড়ার সুযোগ বলেছেন উপদেষ্টা ফজলুল কবির খান। ওষুধে ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান। ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস সীমিত করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাছ কাটা নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। দুদেশের নাগরিকরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমাধানের চেষ্টা করছে বিজিবি, বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে দুদেশের মানুষের মধ্যে চরম উত্তেজনা। শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটায় বাধা দেয় ভারতীয়রা। এ সময় তারা কেটে দেয় বাংলাদেশের কয়েকটি আম গাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েকজন বাংলাদেশি। মনে করেন বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশে হেসা কাটা নিয়ে এসো। ওদের 4,000 বিএসএফ নিয়ে বিএসএফ টিয়ার গ্যাস ছেড়ে ওদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনা দেখা দেয় সীমান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে চলে উত্তেজনা। দেশে পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত কূটনীতিতে চলছে টানাপোড়েন। এর রেশ পড়েছে দুদেশের সীমান্তে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদে বসতে না পারে এবং কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে না পারে তা প্রাধান্য দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করে পরিচ্ছন্ন করতে হবে। যেসব দুর্বৃত্ত মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন করেছে এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। এই কাজটা করেছে আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্তমুক্ত হয়, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। যারা মানুষ খুন করেছে বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, বিগত সরকার দেশের প্রায় সব ক্ষেত্র ধ্বংস করে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে নতুন করে দেশ গড়ার। দুপুরে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব মাঠে সমাবর্তনে 2189 শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষ থেকে ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান। They destroyed every institution, parliament, judiciary, civil and military bureaucracies, law enforcement agencies, and even electoral process. Press, media, and educational institutions were also not spared. The last 3 elections were rigged, denying the people their right to vote. The brutality against unarmed protesters during these times has few parallels in human history. ওষুধের ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। জানান, স্বাস্থ্য খাতের সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন করার পথ করে যাবে বর্তমান সরকার। পরবর্তীতে যারা আসবেন তারাও যেন কাজ করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন,
প্রাইভেট প্র্যাকটিসে খেয়াল রাখতে হবে যাতে গরিবরা চিকিৎসা সেবা বঞ্চিত না হয়। দুপুরে সিলেটের একটি হোটেলে হেলথ প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সাথে নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির উদ্বোধন এবং যুব স্বেচ্ছাসেবকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান স্বাস্থ্য উপদেষ্টা। চাল আমদানি করতে হচ্ছে। আগে তো আমরা দেখি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে কি আমরা স্বয়ংসম্পূর্ণ? আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ না। তাহলে এখন আমাদেরকে চাল আমদানি করতে হচ্ছে। চাল আমদানি করতে গেলে এখন যদি আমি আগের মতন ট্যাক্স ভ্যাট নেই তাহলে চালের দাম কমাইতে পারবো। সেই জন্য চালের, গমের যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে। তাহলে সরকারের তো আয় একটা পথ থাকতে হবে। সেই জন্যই উনি অল্প মাত্রায়, কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এগুলো বাড়ে আনা। তো যাই হোক, উনি আবার বিশ্বাস, উনি আবার এটা কনসিডার করবেন। আমরা আবারও উত্থাপন করেছি, আমার বিশ্বাস এটা উনি করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দক্ষিণ খুলনার পাইকগাছায় 2000 অসহায় দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসেসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আল-দিন। এ সময় তিনি বলেন, মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে। রোজায় অসহায়দের জন্য ইফতারের ব্যবস্থাও করা হচ্ছে। কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডক্টর আব্দুল মজিদ। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোরল, সন্তোষ কুমার দে, তুষারকান্তি মণ্ডল, শমা নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শহীদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোরল, এস.এম. মোস্তাফিজুর রহমান পারভেজ সহ অন্যরা। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের যৌথ কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনার জন্য। যারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িত তারা দয়া করে এগুলো ছেড়ে দেন, না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামাত ইসলামী। এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ কর্মী সম্মেলন করে জামাত। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই সামনের সেই কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। লাফিয়ে বাড়ছে বিয়ার, আটাশ, মিনিকেট সহ বিভিন্ন ধরনের চালের দর। বস্তায় 400 ও কেজিতে বেড়েছে 10 টাকা প্রতি। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের ভরা মৌসুমেও দিনাজপুরের বাজারে বেড়েছে চালের দাম। প্রকারভেদে 50 কেজির বস্তায় বেড়েছে 350 থেকে 400 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটে, বস্তায় 600 টাকা করে। 58 টাকার বিয়ার 28 বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকায়, 70 টাকার মিনিকেট 80 টাকা, আর 52 টাকার স্বর্ণ 60 টাকা, আর 80 টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে 90 টাকা দরে। পুরাতন ধানটা সংকট এবং ধানের দাম পুরাতনটা বেশি, আবার গুটি সন্ধ্যা এগুলা নতুন, এগুলোর দাম ঠিকই আছে, এগুলো 1 টাকা বাড়ানো 1 টাকা কমানো। নভেম্বর ডিসেম্বরে মিনিকেট জাতের চাল প্রত্যেক বস্তার দাম ছিল 3200 টাকার মধ্যে, সেটা এখন 3700 থেকে 3750 পর্যন্ত বেচাকেনা হচ্ছে। 28 চাল ছিল 3000-এর নিচে, সেটা এখন 3300-400 টাকা পর্যন্ত বেচাকেনা। মূলত যেটা দাম বেশি সেটা হলো 28 মিনিকেট 29, আর 28 মিনিকেট 29 হলো আপনার পুরাতন। আর নতুন যেটা উঠছে আমন, গুটি শূন্য, সুমন শূন্য, এই চাল পাবলিক কিন্তু খাচ্ছে না। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বাজার তদারকিতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন ক্রেতারা।
চালের বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার। চালের বাজার কি সব বাজার নিয়ন্ত্রণ করা দরকার। সব কিছু আমাদের যারা সাধারণ মানুষ তাদের উপরে ক্ষমতার বাইরে চলে গেছে। সুমন স্বর্ণ 60 টাকা কেজি, ভরপুর খুশি আমরা। আমি যেটা খাইছি 60 টাকা, ওটা হয়ে গেছে 70, 80। যে মিনিকেট চাল আমরা 3335 নিয়েছিলাম, ওই মিনিকেট চালটা এখন কত 3950, ওই মিনিকেট চালটা 3950। বাড়তি ধান কেনাতেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন চালকল মালিকরা। এই বাজার নিয়ন্ত্রণের জায়গাটাকে বা বাজারটাকে যে একটা স্থিতিশীল জায়গাটাতে আমাদের গোড়াতে চিন্তা করতে হবে, কারণ খুচরা ব্যবসায় পাইকারিকে দোষ দিবে, পাইকারিরা দিবে মিল মালিককে, এটা কোনো সমাধান না। সমাধানের জায়গাটা হলো প্রতিটা হাট বাজারে প্রশাসন সহ বিভিন্ন মানুষ তদারকি করবে, লাইসেন্স ব্যতীত কেউ যেন স্টক বিজনেসের নামে কোনো পণ্য কিনতে না পারে। সরকার দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে চালের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা চাল ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া চলাচল করছে ইজি বাইক, ভ্যান এবং রিক্সা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পটুয়াখালী থেকে KM সাদাত হোসেনের রিপোর্ট। মহাসড়কে বড় ও ভারী যানবাহনের সাথে চলছে 3 চাকার হালকা যান, তাও আবার ইঞ্জিন চালিত। যানবাহনগুলোর বেপরোয়া চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক। ব্যস্ত এই মহাসড়কে নিয়ম নীতির তোয়াক্কা নেই ইজি বাইক, ভ্যান আর রিকশার। দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দূরপাল্লার বাস চালকরা বলছেন মহাসড়কে গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সড়কে হঠাৎ করে অটো রিকশা ও ভ্যানের ওভারটেকিং আর পাশের ছোট সড়ক থেকে প্রধান সড়কে হঠাৎ ঢুকে পড়াকে দুর্ঘটনার প্রধান কারণ বলছেন তারা। তুমি কি হাইওয়ের সব নিয়ম কানুন জানো? অটো ড্রাইভাররা এটা সাইডে পকেট রাস্তায় হুম্মুত করে আয়, আর হুম্মুত করে আইলে আমরা কি খালে যাবো না দাঁড়ে যাবো? সরকারের কাছে আবেদন যেন হাইওয়ে রোডে এইসব অটো রিক্সা এগুলো না চললে খুব ভালো হয়। এগুলো পৌরসভার আয়ত্তের ভিতরে চললে খুব ভালো হয়। দুর্ঘটনা রোধে নিয়মিত মামলার পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অটো রিক্সা স্বাভাবিকভাবে নসিবন করিমন বিভিন্ন যেসব যে গাড়ি এসব হাইওয়েতে আসতেছে আমরা নিবৃত করতেছি। প্রতিটা ক্ষেত্রে চেকপোস্টের মাধ্যমে তাদের পকেট রিডিউস করার ব্যবস্থা করতেছি, কিন্তু সম্পূর্ণরূপে তাদেরকে নিবৃত করা একটু সমস্যা আছে। এরপর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের সমন্বয় চলতেছে, বাট শহর এলাকা এবং বিভিন্ন পকেটগুলোতে আমরা তাদেরকে যাতে সুন্দরভাবে চলে সেক্ষেত্রে ট্রাফিকটা কাজ করতেছে। এদিকে ছোট যানবাহনকে মহাসড়ক থেকে দূরে রাখতে কাজ করছে জেলা প্রশাসন। তাদেরকে একেবারে বাড়িত না করে কিভাবে তাদেরকে মহাসড়ক থেকে অন্তত দূরে রাখা যায় আমরা সেটির একটি প্রক্রিয়া বের করার চেষ্টা করছি। আমাদের গত জেলা আইন শৃঙ্খলা সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। 2024 সালে সড়ক দুর্ঘটনায় এ জেলায় নিহত হয়েছেন 24 জন, আহত হয়েছেন অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। প্রযুক্তি খাতের হালনাগাদ, তথ্য ও আইটি খাতের দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে 3 দিনের আইটি মেলা। দুপুরে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ভিত্তিক আইটির 40টি প্রতিষ্ঠানের 60টি স্টল বসেছে। বিশ্বব্যাপী দেশীয় পণ্যের প্রচার ঘটাতে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মেড ইন বাংলাদেশ এক্সপো 2025 উপলক্ষে রংপুরে উদ্যোক্তা ও আমদানি রফতানিকারকদের মতবিনিময় সভা হয়েছে। সকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকায় ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি ওলিভিয়েরা জানজি। আগামী 15 থেকে 18 জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, কোটা বিরোধী আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর নন, প্রকাশ্যের কারিগর। এদিকে জেলার বেলাবুতে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না। দুপুরে নরসিংদীর বেলাবো পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে 5 শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে এই বিতরণ অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক শিক্ষকদের সাথে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। সকালে পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। কিশোরগঞ্জের শোলাকিয়া কানিকাটা রেলগেট সংলগ্ন খোলা মাঠে অসহায় শীতার্তদের মাঝে 600 কম্বল বিতরণ করেছে শোলাকিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি AK নাসিম খান, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহাদি হাসান সাদবিন। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নে দারুদ তাওহিদ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 1000 শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামি মসজিদের খতিব আওলাদে রাসুল সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন জেলা প্রশাসক সালাউদ্দিন। অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নীলফামারীতে মামলায় হয়রানি ও এর প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। সদর উপজেলার জুম্মাপাড়া এলাকার নিজ বাড়িতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মেনু বেগম। প্রশাসনকে সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে অব্যাহতি চেয়েছে পরিবারটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাপাই সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, ফসল ও গাছ কাটা নিয়ে স্থানীয়দের উত্তেজনা প্রতিরোধ, সংঘর্ষ, ককটেল নিক্ষেপ, 3 জন আহত। রাজনীতিকে করতে হবে ফ্যাসিস্ট মুক্ত বলেছেন বদিউল আলম মজুমদার। গণ অভ্যুত্থানে এসেছে দেশ গড়ার সুযোগ বলেছেন উপদেষ্টা ফজলুল কবির খান। ওষুধে ভ্যাট কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান। ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস সীমিত করার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।